গোল দিতে গেলে তো মাঠে দুই সাইডে দুটো থাকে। এখন এই গোলে আমি দিতে পারলাম না, বাট মানে ফুটবল খেলার তো একটা সিস্টেম থাকে যে তুমি যদি বিশ্বাসের একটা টিম হও আর উপবিশ্বাসের টিম হয়ে থাকো, সো তোমাকে কিন্তু উপবিশ্বাস টিমেই গোলটা দিতে হবে, তাহলেই তুমি এক গোল দিলা। তারা তাদের পরিচয়টা দিয়ে দিয়েছে। আর আমার পয়েন্ট অফ ভিউ যদি বলতে পারো, এক ইন্টারভিউতে অপু বিশ্বাস তার দ্বিতীয় বিয়ে করার কারণগুলো তুলে ধরেছেন। অপু জানায়, বিয়ের পর থেকে আমি এই সংসারে কোনো শান্তি পাইনি। মেয়েঘটিত কারণে সাকিবের সাথে সবসময় আমার ঝামেলা লেগেই থাকে। এখন আমি একটু শান্তি চাই, এমন একজন পার্টনার চাই যে আমাকে বাকিটা জীবন সুখে রাখবে। আমার সামটাইম মনে হয়েছে যে আমার একটা খুব পশ কাজের জায়গাটা নিজেকে এক্সপোজ করা দরকার। আমি নিজেও চেয়েছি যে আমার আসলে কাজের চেঞ্জেস দরকার। হ্যাঁ, চেঞ্জ এই কারণে দরকার। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যে যেটা হয়তো তোমার সাথে মানাচ্ছিল না, এক্স্যাক্টলি, হয়তো একটু দেরিতে হলো তোমার বোধগম্য, আমার বোধগম্যটা হয়েছে। সো আমি থ্যাঙ্কফুল জানাই যে নিজেরা তাদের কারণে অকৃতজ্ঞবান পাবলিকের কাছে হয়েছে, আর ফলশ্রুতিভাবে অপু বিশ্বাস একটা গুড প্রেজেন্টেশন কাজে নিজেকে যুক্ত করতে পেরেছে। বেঁচে গেছো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেশের বাইরেও, বিশেষ করে একটু আমি যদি পার্শ্ববর্তী দেশের গল্প বলি, একটু বসিরহাট, আগরতলা ওই অ্যাঙ্গেলে, যে ওদের ওখানে ওগুলোকে বলা হয় মাচা, মানে মঞ্চ, সেখানেও কিন্তু তোমার একটা ডিমান্ড আছে, অনেক শো করেছে ওইখানে। তো ওইখানে অনেক সময় অনেকগুলো ভিডিও ক্লিপ এসছে যেখানে হয়তো এমন অ্যাঙ্গেলে অপু বিশ্বাসের শর্টসগুলো নেওয়া হয়েছে যাতে অপু বিশ্বাসকে দেখতে অড লাগে, এবং ওই জিনিসগুলো কিন্তু মানুষ ছড়িয়েছেও। এক্স্যাক্টলি, আমি কি ভুল বললাম? না না না, একদম পারফেক্ট। কারণ তুমি সোশ্যাল মিডিয়ার মানুষ, তুমিও জানো, সবাই জানে, এবং এই দর্শক যারা এই মানে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তারাও এই বিষয়গুলোর সাথে রিলেট করা। সো আমার ওভারঅল মিলে একটা কথাই বলবো দাদা, অনেকে বলেছিল এটা নায়িকা এরকম কেন, এই যে বিষয়গুলো এসেছিল। কিন্তু এক্স্যাক্টলি, আমি পরিশেষে একটি কথা স্পষ্ট বলতে চাই দাদা, আমার ক্যারিয়ার আমাকেই তৈরি করতে হবে, যেটা আমি আজও অবধি রান করছি। যখন আমার যেটা মনে হবে যে এটা আমার জন্য প্রযোজ্য নয়, সেখান থেকে আমি নিজেকে পিছিয়ে আসবো। সো আমি সেটাই করেছি। যেমন আবারও বেলা শেষে একটি উদাহরণ সারা জীবনই আসবে আমার মনে হয়, আমার লাইফ থেকে শুরু করে এবং কাজের জায়গা পর্যন্ত। শাকিব খান আগে বাংলা সিনেমায় অনেক কাজ করতেন, এখন কিন্তু সে বাইরের টিম নিয়ে কাজ করে। এটা নিয়ে অনেকেই অনেক কথা ছড়িয়েছেন। তো বেলা শেষে রেজাল্ট যখন তোমরা দেখতে পেরেছো, তখনই কিন্তু তোমরা বলেছো যে না, ওয়াজ একমাত্র 1 থেকে 100 অব্দি হিরো বলতে গেলে শাকিব খানের নামটাই আসে। তো সে তার বেটারমেন্টটা জানে যে কোথায় আমাকে কোথায় ইনভলভ হতে হবে, কখন কোন সময়। তা আমি তার ব্যতিক্রম নই। দ্যাটস ইট। অপু, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য। এবং অনুষ্ঠানটার প্রায় শেষ প্রান্ত, এখন আমাদের থার্ড সেগমেন্ট, এবং থার্ড সেগমেন্টটা কি সেটা তোমাকে পরে বোঝাচ্ছি, আগে একটু দর্শকদেরকে বলে আসি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় এবং সর্বশেষ সেগমেন্টে এখন আমরা যাব, যেই সেগমেন্টটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। ওখানে বলেছি, তুমিও শুনেছো, ঘটনাটা হচ্ছে আমাকে মনে হচ্ছে যে আমি কোনো কাঠগড়ায় উঠে গেছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বিনে মিথ্যা বলিব না, ব্যাপারটা এরকমই। এখন এটা তোমাকে প্রতিজ্ঞাও করতে হবে। আমি তো বলেছি, তুমিও বলো, তাহলে আমি বুঝবো যে তুমি সত্য কথা বলবো। আমি অলওয়েজ সত্যি কথা না বলতে হবে। আচ্ছা, যাহা বলিব সত্য বলিব। ঠিক আছে, ডান। আচ্ছা, ছোট ছোট করে প্রশ্ন, ছোট ছোট করে উত্তর যদি বড় দিতে ইচ্ছা করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কথায় কথায় চলে এসছে অনেকবার একজনের নাম পুরো ইন্টারভিউ জুড়ে, এবং তোমার জীবন জুড়েই তার নাম আছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, বা আরো যদি বড় কিছু বলা হয় শাকিব খান নামে বলো। তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আমার সবকিছু মিলেই তো। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে। নতুন উপবিশ্বাস, নতুন শাকিব খান, হ্যাঁ, এগুলো হয়নি। আচ্ছা, তাহলে এখনো কি, যদি একজন এখনো ইয়াং, মানে আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো একবার কি বলি, একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলেন? কেন ভালোবাসলাম কেন তা জানি না, তবে জানতে তো হবে। তবে এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান? হ্যাঁ, আমি সানগ্লাস টুপি পরে। হ্যাঁ, তার একটা অ্যালোরিং আলা গাড়ি ছিল, এটা সেও জানে।
তারপর আমাদের বগুড়া পর্যটনে একটা হোটেল আছে, আগে সেখানে বলো, উঠতেন। যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকতো ওটা যখন প্রথম দেখলে, মানে আগে থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। আমি হোয়াট, কি বলে বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিন হয়েছে। কোটি টাকার কাবিনের কাছাকাছি গেছো গিয়ে? আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও তো বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম, তখন ওটা একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই। উনি তখন শুধু শাকিব হ্যাঁ, খান, হ্যাঁ। তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি, কোমল কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাস, মানে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল সেখানে সে উঠতেন বেশি সময়। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন? ওখানে স্টে করতেন। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা পর বাইরে আসবা, আমার গাড়িটা দেখতে পারবা। এটা উনি কিভাবে বলতেন একটু বলো না, শুনি। তাতে মিমিক্রি হয়ে যাবে, তার মিমিক্রি আমার থেকে ভালো কেউ পারে না। ওইটুক শুধু শুনতে চাই। না, তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল। তখন ধরো ফোন দিত তো, হ্যালো বব, জাস্ট 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপ রে, রোমান্স আছে কিন্তু। আর সে তো খুব আস্তে কথা বলতো। আমি অনেক সময় ভাবতাম কি, হ্যালো হ্যালো, কি বলছেন আপনি, শুনতে পারোনি? না, তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে। না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা, অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম। আই ডোন্ট নো এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি বলছিলে? তারপর হচ্ছে শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তখন ভোরবেলা, মানে রাতে। ইন্ডিয়াতে যাচ্ছিল কেন, বগুড়া ছেড়ে? ইন্ডিয়াতে তখন তুমি ছিলে? আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে পরে, আমি তো মানে 4 হাত পে লাফায়ে উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিংয়ে ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। তো এইদিকে ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো, জাস্ট 1.5 ঘন্টা। মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল। উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপেলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো।